ধবধবে সাদা বিড়ালের বাচ্চা, এত কিউট, আমার পায়ের কাছে একেবারে ম্যাও 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 করছিল। আমি তো ভাবলাম যে বিড়ালের বাচ্চার মাটা এখানে। আসো না, এখানে একটু বসি। এই শোনো না, তুমি আমাকে একটা বিড়ালের বাচ্চা এনে দিবে, ধবধবে সাদা ছোট্ট। আচ্ছা, আর আর একটা কালো, একটা সাদা একটা কালো, দুটো বিড়াল। হ্যাঁ, আর আর কিছু না। লাল, নীল, সবুজ, হলুদ, বেগুনি। ফাজলামি করছো আমার সাথে, সবসময় ফাজলামি করো তুমি। এই দেখো দেখো, একটা লোক কি সুন্দর সুন্দর মুখোশ নিয়ে যাচ্ছে। আমাকে দুটো মুখোশ কিনে দেবে প্লিজ? ওকে, তুমি কোনটা নেবে? রানী? না, আমার ওসব রানী রানী সাজার একদম শখ নেই। আমি নিব ভাল্লুক। কি ভাল্লুক? হ্যাঁ, ওই যে তোমার ওই গল্পটার কথা মনে আছে, বোকা ভাল্লুক? ওই যে জীবন্ত মানুষকে যে মরা ভেবে চুপ করে থাকে, সেই ভাল্লুকটা। আচ্ছা, আমার একটা প্রশ্নের জবাব দেবে? হ্যাঁ, বলো। আচ্ছা, গল্পের সেই ভাল্লুকটা ওকে বোকা ছিল নাকি দয়ালু? অবশ্যই বোকা ছিল, তা না হলে কি ওই লোকটার ফাঁকি ধরতে পারতো না? হ্যাঁ, আমার প্রশ্নটা এখানেই, তুমি বোকা ভাল্লুক হতে চাও কেন? কারণ আমি যেন তোমার ফাঁকিটা ধরতে না পারি। আমি সারা জীবন তোমাকে বোকার মতো ভালোবেসে যেতে চাই। বোকাদের ভালোবাসা আমার একদম অসহ্য, আর যারা বোকার মতো ভালোবাসতে চায় তাদেরকে আরো অসহ্য। হেই, তুমি তো দেখছি একদম সিরিয়াস হয়ে গেলে। সিরিয়াস হওয়ার কিছু নেই এখানে। আমি বোকাদের মতো ভালোবাসার অভিনয় করতে শিখিনি, সেটা আমি করতে চাইও না। আর তুমি যদি সেটা চাও, সেটা অন্য কথা। তোমার সাথে না দুষ্টুমি একদমই করা যাবে না দেখছি। একেবারে দার্শনিকদের মতো কথা বলা শুরু করে দিয়েছো। তার চেয়ে বরং আমি ওই মুখোশালাকে ডাকি। কি ডাকবো? কি হলো, রাগ করে আছো কেন? বলো না। চল। Wait! এই শোনো। মুখোশ নেবেন মাগো? অনেক ধরনের মুখোশ আছে আমার কাছে। এই যে বাঘ, ভাল্লুক, হাতি, এই রাজা, রানী, কোনটা দিব? ওর সবই পছন্দ, সবগুলো দিয়ে দেন, সবগুলো নিতে চাই। নাও। তাই নাকি? তাহলে তো খুবই ভালো। এই সকালবেলা আপনি বাঘ সাজবেন, দুপুরবেলা সাজবেন সিংহ, আর রাতের বেলা রাজরানী। একটা মানুষ কি এত কিছু হতে পারে? কেন পারবে না? অবশ্যই পারে। কেমন করে পারে বলুন তো? যখন আপনি খুব সাহসের কাজ করবেন তখন আপনি বাঘ হবেন, যখন আপনি স্বপ্ন দেখবেন তখন হবেন রাজরানী, আর যখন আপনি আনন্দে থাকবেন, ফুর্তিতে থাকবেন, তখন পাখি হবেন, ফুল হবেন। বাহ বাহ, দারুণ। কয়টা দেব? অনেকগুলা। এটা নেন। ভাল্লুক। হাতি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাতি। আর একটা সুন্দর। রানী দেবী না? কি অদ্ভুত মানুষটা। ওনাকে দেখে, ওনার কথা শুনে আমার আমার এমন লাগছে কেন? আচ্ছা, আপনি আমার জন্য একটা মুখোশ বানিয়ে দিতে পারবেন? কেমন মুখোশ? ঠিক আপনার মতো। জি? আপনি যেমন এরকম, মানে আপনার ধাঁচের একটা মুখোশ আপনি নিজ হাতে আমাকে বানিয়ে দেবেন। আমার মতন মুখোশ বানাতে হবে কেন? কারণ আপনি মানুষকে স্বপ্ন দেখাতে জানেন, আপনি আমাকেও স্বপ্ন দেখিয়েছেন। কি যে বলেন! আপনি ইয়ে করেন, এই বাঘ নেন, সিংহ নেন, খুব ভালো লাগবে। দেই? আপনি আমাকে সাহসী হতে বলছেন, বাঘের মতো। না না, এই যে আমি আপনারে এই বাঘটা দিলাম, এই যে দেখেন, খুব ভালো লাগবে আপনার। বাহ, খুব সুন্দর। আচ্ছা, আমি এই কয়টা নিলাম, এই যে নিন টাকা। বেশ তো, আর কয়েকটা দিব, পছন্দ হয়? পছন্দ তো সবগুলাই হয়, কিন্তু আজকের জন্য এই কয়টাই। কই বললেন না তো? জবাবটা জবাবটা আপনার নিজেরই খুঁজে নিতে হবে। আসি গো মা।
মুখোশ, রং বেরঙের মুখোশ আছে, মুখোশ। দেখো সুন্দর না? একটা জিনিস খেয়াল করেছো রাহুল? হ্যাঁ, মানুষটা অন্যরকম। এই মানুষটার বাইরের যে দিকটা আমরা দেখেছি সেটাই সবকিছু না। ওনার ভেতরে অন্য একটা মানুষ আছে। আমি সেই অন্য মানুষটাকেই খুঁজব। ওরে বাবা, মুখোশ কেন? হ্যাঁ, ভয় পেয়েছো? মা জানো, আজকে একটা দারুণ ঘটনা ঘটেছে। কি? মানে একজন অন্যরকম মানুষের সাথে আমার দেখা হয়েছে, আর তিনি আমাকে কি বলেছেন জানো? বলেছেন সাহসী মানুষ হতে। সাহসী মানুষ? কে সে? আমি ঠিক চিনি না, এই মুখোশ বিক্রি করেন, ঘুরে বেড়ান। এই দেখতে কেমন? দেখতে দেখতে আসলে জানো মা, মানে এই ধরনের মানুষের চেহারার বর্ণনা ঠিক দেয়া যায় না, মানে একটু অন্যরকম কেমন জানি। তবে একটা বিশেষ দিক আছে, মানে সম্মোহন করার ক্ষমতা অনেক বেশি ওনার। মানে উনি আমাকে বলেছেন যে তুমি হাতির মতো বড় হও, কিন্তু সাহস রাখো বাঘের মতো, আর সিংহের মতো গর্জে ওঠো। তবে হ্যাঁ, শেয়ালের মতো ধূর্ত হয়েও না। তুই তো দেখি একেবারে তার ভক্ত হয়ে গেছিস। হ্যাঁ, আমি অনেকটা ওরকমই ফিল করছি। তুমি স্কুলে যাওনি? আজকে ছুটি। ও বাবা? না, আসিনি। বাবা কিন্তু আজকাল বেশি বেশি বাইরে থাকছেন, সেটাই বেশি পছন্দ করছেন উনি। কিন্তু ব্যাপারটা আমার একদম ভালো লাগছে না, আর তুমিও তাকে কিছু বলছো না। আজ যে আমাদের বিয়ের দিন, তোমার সেটা মনে আছে? ভুলিনি। একবারও তো মনে করলে না। মনে করার তো কিছু নেই, কারণ এই দিনটা তো আমরা পালনই করি না। আর 100 বছর হলেই বা কি? তুমি তো আমাকে বিয়ে করে সুখী হতে পারোনি। এই একটা কথা বলে তুমি 1000বার আমাকে খুঁচিয়েছো। সেদিন তো তোমার আমাকে ভালোই লেগেছিল, আর সেই ভালো লাগা থেকেই তুমি আমাকে বিয়ে করেছিলে। আর তোমার প্রেমিক তোমাকে ফেলে যুদ্ধে চলে গিয়েছিল, তাই উপায় না দেখে আমাকে বিয়ে করেছিলে। তখন চারিদিকে মিলিটারি রাজাকার ঘুরছে, তোমার বাবা তোমাকে নিয়ে অস্থির, কখন কি হয় সেই ভয়। চুপ করো। স্মৃতিগুলো অনেক তাজা এখনো, তাই না রেহানা? তুমি হলে সেই ভালু যে আমার ভালোবাসাকে মৃত ভেবে ঘুরে চলে যাও। বাজে কথা বলো না। তুমি সেই ভালুক যে একজন জীবিত মানুষকে মৃত ভেবে সারাটা জীবন কাটিয়ে দিলে, একবারও তাকে বুঝতে চাইলে না। আচ্ছা, আমরা পার্কে পার্কে কেন ঘুরছি বলো তো? মানে?
মানে মুখোশ বিক্রির জন্য তো শুধু পার্কে আসতে হবে এমন কোনো কথা নেই। ক্যাম্পাসে না হয় ওনাকে পাওয়া গেল না, কিন্তু লঞ্চ ঘাট অথবা রেল স্টেশন এইসব জায়গায়ও তো যেতে পারতাম, তাই না? পার্কের একটা আলাদা চরিত্র আছে, একটা আবহাওয়া আছে, একটা প্রভাব আছে। শহরের মানুষের যখন যাবার কোনো জায়গা থাকে না, ঘুরে বেড়ানোর কোনো জায়গা থাকে না, অথবা নিঃশ্বাস ফেলার কোনো জায়গা থাকে না, তখন এই পার্কটাই হচ্ছে তাদের ভরসার একমাত্র জায়গা। তাই মানুষ পার্কে আসে, হয়তো একটু শান্তির জন্য অথবা স্বস্তির জন্য। আর ওই যে তোমাকে প্রভাবের কথা বললাম না, এটা হতে পারে এখানকার সবুজ গাছগুলোর প্রভাব, এই যে ফুলের সৌন্দর্যের প্রভাব, অথবা এখানকার পরিচ্ছন্নতার প্রভাব। তাই মানুষ এখানে আসে, আনন্দ পায়, স্বস্তি পায়। আর এই পার্কটাকে সবাই বেশ নিরাপদ মনে করে। নিরাপত্তার কথাটা এর জন্যই বলা। ভালোই বলেছো। আমার কাছে মনে হচ্ছে যে তোমার এই মেসেজটা শহরের মেয়রদের কাছে পৌঁছে দেওয়া দরকার। বলতে হবে, মেয়র সাহেবগণ, আপনারা শহরে শহরে পার্ক গড়ে তুলুন। শোনো শোনো, আপাতত তোমার কথাটা শুনে বেশ হাসি পাচ্ছে, কিন্তু কথাটা সত্য। যে পরিমাণে আমাদের দেশে গাছ কাটা হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, তারপর বিল্ডিং হচ্ছে, এ থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। আর এর জন্য সবুজ দরকার, বন দরকার, বনায়ন দরকার। তো একমাত্র নিঃশ্বাস নেবার স্বস্তির জায়গা হচ্ছে এই পার্ক। রাহুল, আমি তো দেখতে পাই, তুমি তো দেখতে পাও। হ্যাঁ, দেখতে পাই। আমি দেখতে পাচ্ছি একটা কাঠবিড়ালি, তুমি দেখতে পাচ্ছো? কাঠবিড়ালি এখানে? শোনো শোনো, আমি শুনেছি এখানে গাছে কাঠবিড়ালি থাকে, কিন্তু ম্যাডাম আপনি যেভাবে চিৎকার করলেন, এতে গাছ থেকে কাঠবিড়ালি সরাসরি গর্তে ঢুকে যাবে, রাইট? হ্যাঁ, তুমি হার মানলে? আমি হার মানলাম, ঠিক আছে, কিন্তু চিৎকার করলে কাঠবিড়ালি গর্তে ঢুকে যায়। আচ্ছা, আমি আরেকবার বলছি, কি? আমি দেখতে পাচ্ছি একটা ভাল্লুক। কি? ভাল্লুক। ভাল্লুক? এখানে ভাল্লুক? খুঁজেই দেখো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি সেই ভাল্লুকের কথা বলছো যেটা হচ্ছে ওই যে বাঘ, সিংহ, মুখোশওয়ালা ভাল্লুক? আরে বাবা, হ্যাঁ রাইট? হ্যাঁ। সত্যি? কোথায়? হার মানলে? হ্যাঁ হার মানলে তো? মানলাম, কিন্তু কোথায় বলো? ওই যে দেখো গাছটার আড়ালে। আরে সত্যি তো ভাল্লুক। এই এই দাঁড়া 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 দাঁড়া, শোনো, আমরা একটু ধীরে ধীরে ওখানে যাব। আমার মনে হয় উনি এখন বিশ্রাম নিচ্ছেন। ঠিক আছে, চলো। আপনারা আপনি কেমন আছেন? জি, আমরা চিনতে পারছেন? ওই যে মুখোশ, বাঘের মুখোশ আপনার কাছ থেকে কিনেছিলাম, আপনি দিয়েছিলেন। সেদিন থেকে আমরা আপনাকে খুঁজছি। কেন? আমি অতি সাধারণ একজন মানুষ, আমারে খুঁজবেন কেন? আপনি মোটেও সাধারণ একজন মানুষ না, আপনি আমাদের কাছে অসাধারণ। মাগো, আমারে নিয়ে আপনারা এমন করে ভাইবেন না। মানে ভাববো না, কেন ভাববো না? আপনি মুখোশ বানান, মুখোশ বিক্রি করেন, ফেরি করেন, সেটা আপনার জীবিকা। কিন্তু আপনার চোখে মুখে একটু অন্যরকম একটা ঢং, কথা বলার অন্যরকম একটা বিষয়, সেটা আমাকে খুব বেশি টানে। আর এর জন্য আমি আগ্রহী হয়েছি আপনার সাথে কথা বলতে। মানে আমার মনে হচ্ছে আপনার জীবনে অন্য একটা গল্প আছে, সেই গল্পটাই আমরা শুনতে চাই। না না, আমার জীবনে কোনো গল্প নাই। সেদিন আপনাকে দেখে মনে হয়েছিল আপনার জীবনে অন্যরকম একটা গল্প আছে, যে গল্পের ভার আপনি একা একা বয়ে বেড়াচ্ছেন, এই মুখোশ বাঁধা লাঠিটার মতো। আচ্ছা, আপনারা আমার পিছু নিছেন কেন বলেন তো?
কোনো কোনো মানুষের পিছনে এটাই বোধহয় নিয়ম, ওটা আপনা আপনি হয়। এটা মুখোশ নিয়ে ঘুরে বেড়ানো মানুষটির অভিযোগ না জিজ্ঞাসা? কি হলো, কেউ কোনো কথা বলতেছেন না যে? আপনি কিন্তু আমাদেরকে তুই করে বলবেন, নাম ধরে ডাকবেন। হ্যাঁ, আমি হচ্ছি রাহুল আর ও হচ্ছে লোপা। আচ্ছা, আমরা আপনাকে কি বলে ডাকবো? মামা ডাকতে পারে। থ্যাংক ইউ। জানেন, আমার না একটা মামা, মামা মুক্তিযোদ্ধা, পায়ে এখনো একটা বুলেট আছে। মামা নিজে থেকেই বের করতে চান না। হ্যাঁ, আর আমার 4 মামা। আচ্ছা, আপনি আপনার বাসা কোথায়? মানে আপনার রাত্রিবাস কোথায়, কোথায় থাকেন আপনি? আচ্ছা মামা, আপনি কি একাই থাকেন? হ্যাঁ, একাই থাকি। মানে আপনার কেউ নেই? ছিল, মা ছিল, বাবা ছিল, ভাই ছিল, বোন ছিল, প্রিয় মানুষ ছিল। মামা, আপনি কিছু ভাবছেন? আপনার কোনো প্রিয়জনদের কথা আপনার মনে পড়ছে? তোমাদের অনেক বুদ্ধি। তোমাদের এই বয়সে আমরা এত বুদ্ধিমান ছিলাম না। না মামা, বিশ্বাস করতে পারলাম না। মামা, একদম বিশ্বাস করা গেল না। আচ্ছা, বিশ্বাস অবিশ্বাসে কি যায় আসে? আমি আজকে উঠি। হ্যাঁ, আমার আজকে ব্যবসায় হয় নাই, যাই কিছু বাঘ ভালুক বেঁচে আসি। মুখোশ, বাঘের মুখোশ। বুঝলে লোপা, ব্যবসার কথা বলে মামা আসল গল্পটা এড়িয়ে গেল। এই নাও তোমার চা। মা, আজকে দারুণ একটা ঘটনা ঘটেছে। ওই লোকটার সাথে দেখা হয়েছে। কোন লোক? ওই যে একজন দারুণ লোক বাবা, দারুণ। কে সেটা বলবি তো? কোথাকার লোক? যে মুখোশ বিক্রি করেন। কোথায় দেখা হলো? রাস্তায়। রাস্তায়? রাস্তার লোক দারুণ হয় কি করে? চালচুলোহীন মানুষ দারুণ হয় কি করে আমি তো বুঝতে পারি না। তুমি এভাবে বলছো কেন? হতেও তো পারে। কি হতে পারে? তোমরা মা ছেলেরা হচ্ছে একই রকম, জানা নেই শোনা নেই হুট করে একটা লোককে দারুণ বলে দিল। হ্যাঁ, সে তো চোর ডাকাত সন্ত্রাসী হতে পারে। বাবা, সন্ত্রাসীরা রাস্তায় থাকেন না, ওনারা থাকেন ফ্ল্যাটে। ওনাদের বাড়ি হয়, গাড়ি হয়, আর বিদেশি ব্যাংকে টাকা। তুই চুপ কর। তুমি রাখছো কেন? রাগ করবো না কেন? ছেলে কি করছে, কার সঙ্গে মিশছে, কোনো খোঁজ খবর রাখো? এইভাবে কি ছেলে মানুষ করা যায়? তা কি করতে হবে? ছেলের পিছনে লেগে থাকতে হবে। অসম্ভব। প্রত্যেকটা ছেলে মেয়েকে তার ব্যক্তিত্ব গড়ার সুযোগ দিতে হবে। বাহ, এই অ্যাটিটিউড নিয়ে স্কুলে টিচারই করো? মানুষ গড়ার কারিগর হয়েছে? আমি তো ডিটেকটিভ না, আমি টিচার। আর আমার স্টুডেন্টদের ভাগ্য ভালো যে আমার অ্যাটিটিউড তোমার মতো না। কি বললে? তুমি মানুষকে যেভাবে বিচার করো আমি সেভাবে বিচার করি না। রাহুল, তুমি ওই লোকের সঙ্গে আর মিশবে না। বাবা, উনি একটু অন্যরকম মানুষ, মানে আলাদা। যেরকমই হোক, আরে খুনিও তো হতে পারে। শেষমেশ কি ঘটতে গিয়ে ঘটে যাবে, থানা পুলিশ, উফ, আমি ভাবতেও পারছি না। বাবা, তুমি না একটু বেশি ভীত, অল্পতে ভয় পেয়ে যাও। অচেনা উটকো লোক সব সময় অ্যাভয়েড করবে। পত্রপত্রিকায় দেখো না কত দুর্ঘটনা ঘটে যায়। এ বিষয় নিয়ে আর কোনো কথা বলবে না, যাও তোমার ঘরে যাও। অকারণে অস্থির হওয়া তোমার স্বভাব, যা নয় তাই ভেবে বসে থাকো। আমি সাবধানী, অস্থির না। আমি যদি সাবধানী না হতাম তাহলে আমাকে তুমি বিয়ে করেছিলে, রক্ষা করেছিলে। বলো, আরো কিছু বলো।
এই রানীর মুখোশটাতে না আমাকে একদমই ভাল লাগছে না। আমি জীবনেও রানী হতে পারবো না। এর চেয়ে ইট ভাঙা শ্রমিক হতেও রাজি আছি। পেঁচার মুখোশটা অনেক সুন্দর, কিউট। আর সবচেয়ে ভালো হচ্ছে বাঘের মুখোশটা। ভালো, এটা পরে যদি মায়ের সামনে যাই, মা একেবারে চমকে উঠবে। যাই, মাকে একটু চমকে দিয়ে আসি। হ্যালো 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 হ্যালো। একটুও ভয় পাচ্ছি না। মনে হচ্ছে তোরা তো কাগুজে বাঘ, আর আমরা ছিলাম আসল রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিক বলেছে। ঠিকই বলেছো বাবা, কিন্তু তুমি কখন এসেছো? এই তো রাতের গাড়িতে। খুব ভালো করেছো মামা। শোনো, এবার কিন্তু তোমাকে অনেক দিন থাকতে হবে। তুমি জানো, তুমি যখন এখানে থাকো আমার দিনগুলো অন্যরকম হয়ে যায়। আমার মধ্যে কেমন যেন একটা কনফিডেন্স চলে আসে। হে শোনা তো মামা, আমি কিন্তু সত্যি বলছি, তোমাকে এবার অনেক দিন থাকতে হবে। আমি তোমাকে যেতেই দিব না। আমি গ্রামের ছেলে, গ্রামে থাকতেই ভালোবাসি। তোকে তো আমিও বলেছি, গ্রামের ওই জমি জমাগুলো বিক্রি করে তুই শহরে চলে আয়। এক কথা বারবার বলো না তো, তোরা শহরে থাকিস, থাক। দুলাভাই ভালো চাকরি করছে, করুক, আমাকে নিয়ে টানাটানি কেন? আরে তুই তো তোর মতোই থাকবি, কিন্তু কিন্তু কি, তুই কি মনে করিস আমি বুঝি না? আমি জীবিত থাকতে এক খণ্ড জমি আমি বিক্রি করতে দেব না। আচ্ছা, কোন জমি তুই বিক্রি করবি? তুই কি জানিস না ওই জমিতে কাজ করবার সময় পাকিস্তান আর্মিরা বাবাকে হত্যা করেছে? ওই জমিতে বাবার রক্ত মিশে আছে। মামা তুমি কষ্ট পেও না। তুমি, নানা, তোমাদের ত্যাগের বিনিময়ে তো আমাদের স্বাধীনতা, আমাদের এই দেশ। মাঝে মাঝে যখন এসব কথা ভাবি, অহংকারে আমার বুকটা ভরে ওঠে। আমি তোকে কষ্ট দিতে চাইনি রে ভাই, আমাকে ভুল বুঝিস না। তোর পায়ের চিকিৎসা হওয়াটা খুব জরুরি, কারণ বুলেটটা এখনো ভেতরে রয়ে গেছে যে। এটা তো আমার অলংকার। যখন পায়ে ব্যথা হয় তখন আমার মুক্তিযুদ্ধের কথা মনে পড়ে। আমি চাই আমার এই পায়ের ব্যথাটা থাকুক, যেন সেই সময়ের কথা ভুলে না যাই। মামা, তোমার এই পা আমার গর্ব। শোনো মামা, আমি ঠিক করেছি তোমার একটা মুখোশ বানিয়ে পরবো। আমার মুখোশ? হ্যাঁ, বুঝলে না তো? শোনো, তোমার যেদিন এরকম একটা মুখোশ পরে তোমার সামনে আসবো, সেদিন বুঝিয়ে বলবো। মামা,
কি খবর তোমাদের? ভালো। ভালো। মামা, আপনাকে দেখে মনে হচ্ছিল আপনি স্বপ্ন দেখছেন। স্বপ্ন তো মানুষই দেখে, কেউ জায়গা থেকে দেখে, কেউ ঘুমায় ঘুমায় দেখে। তবে সেই স্বপ্নটা হইল আসল স্বপ্ন, যেই স্বপ্ন মানুষের জাগায় রাখে, ঘুমাইতে দেয় না। জাগা, তা আমার সাহসী বাইগনা বাগনি, তোমরা আছো কেমন? হ্যাঁ, ভালো। আমিও ভালো আছি। এই যে খাই দাই, কাজ করি, খুব সুন্দর দিন কেটে যায়। সুন্দর দিন কেটে যায় না? আপনার কোনো কষ্ট নেই? হ্যাঁ, তোমরা বেশি চালাক হয়ে গেছো না? মামার কলজার মধ্যে ধরে খামচি দিতে চাও। আচ্ছা মামা, আপনি মুখোশ নিয়ে ঘুরে বেড়ান কেন? শুধুই কি এটা আপনার জীবিকা, আনন্দ না অন্য কিছু? আচ্ছা মামা, আপনি আপনার জীবনে কোনো দিন কখনো কি অনেক দুঃসাহসী কাজ করেছেন? এত চুপ করে থাকলে কি গল্প করা যায়? তোমাদের গল্প বলো। আমাদের কোনো কথা নেই, আর যাদের অনেক অনেক কথা আছে তারা যখন চুপ করে বসে থাকে, কোনো কথা বলে না, তখন আমার খুবই রাগ হয়, আমার অসহ্য লাগে। ঠিক আছে, মানে যুদ্ধ করাটা যদি একটা সাহসী কাজ হয়, তাইলে আমি একটা সাহসী কাজ করছি। আমি আমার দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করছি। আমাদের 6 জনের একটা মুক্তিযোদ্ধার দল একটা গ্রামে মিলিটারি ক্যাম্প আক্রমণ করলাম। অবশ্য আক্রমণ করার আগে আমরা, মানে আমি আর কাদের, ওই গ্রামটা রেকি করতে গেছিলাম। ওইখানে গিয়ে এক বুড়ির সাথে আলাপ হয়। বুঝলাম না বুড়ি কি মনে কইরা তার বাড়িতে আমাদের নিয়ে গেল, বাসি ডাইল দিয়া পান্তা ভাত খাইতে দিল। তারপর আসার সময় বুড়ি বলল, প্রয়োজনের সময় যেন বুড়ির কাছে আবার যাই। সেদিন আমরা যখন মিলিটারি ক্যাম্প আক্রমণ করলাম, প্রথম দফাতেই বেশ কয়েকজন পাকিস্তানি সেনা আমরা মারতে পারছি, কিন্তু ওর কাছে তো অনেক গোলা বারুদ, অনেক অস্ত্র। আমরা বেশিক্ষণ ওদের সাথে যুদ্ধ করে টিকতে পারিনি। তারপর আমরা পলায় আসলাম। পিছনে তারা করতেছে মিলিটারি। ये मुक्ति को बाहर निकाल। पांचुत कहाँ है? मुक्ति का बाहर निकाल। पांचुत कहाँ है? ये बुढ़िया, मुक्ति को बाहर निकाल। तुम्हारा मुक्ति कहाँ है? मुक्ति को बाहर निकाल। चाहे मुक्ति को बाहर निकाल। कौन चुका है? ये मुक्ति को बाहर निकाल। कौन चुका है? One on! पाकिस्तान जिंदाबाद। पाकिस्तान जिंदाबाद।
নিজের সন্তানকে হোক সে বোবা কালা, তাই বলে। আচ্ছা মামা, উনি কি এখনো বেঁচে আছেন? আছেন, আপনি ওনার সাথে দেখা করতে যান? প্রতি মাসেই যাই। আমার জন্য তো বুড়ি দাওয়ায় বসে থাকে, আমি গেলে আবার এই মুখোশগুলিরে কত সুন্দর করে সাজায় দেয়। এই মুখোশগুলি তো তার কাছে অমূল্য ধন, অমূল্য ধন। তোদের আমি না আসলে এই কথা ঠিক মতন বুঝায় বলতে পারবো না, পারবো না। মামা, আমরাও তাকে দেখতে যাব। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবো, নিয়ে যাবো, তোমাকে নিয়ে যাবো, তোমাকে আমি তার কাছে নিয়ে যাবো। আমার খুব ইচ্ছে যারা যারা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে একটু করে ছুঁয়ে দেখার। আমরা কি কখনো পারবো তাদের মতো মানুষ হতে? আমি তাদের সবার কাছে যাব, তাদের কাছ থেকে একটা করে স্মৃতিচিহ্ন রেখে দিব। এইটাই সেই হরিনারায়ণপুর স্টেশন। এখান থেকে একটু আগে গেলেই ওই বাড়িতে পৌঁছে যাবো। রিক্সায় যাব? না না, রিক্সা যাবো কে? ওই যে এই রেল লাইনটা পার হয়ে একটু দক্ষিণ দিকে আগাইলেই একটা বাজার পড়বে, ওই বাজারের পিছনেই বাড়ি। তাহলে চলো, আমরা দেরি না করে পাশে লাই। চলো। শুনছি ওইটা ওই রায় বাহাদুরের বাড়ির কাছে স্টেশন। তো ওই সময় এখানে গাড়ি থামতো শুধুমাত্র রায় বাহাদুরের জন্য। এটা কিন্তু সাধারণত হয় না। কাছে কিন্তু আরেকটা স্টেশন আছে, আধা ঘন্টা দূরত্বে। রায় বাহাদুর? হ্যাঁ, শুনছি উনি চলে গেছে, অনেক আগেই গেছে, যুদ্ধেরও আগে। কি মন খারাপ নাকি? না মামা, মন খারাপ হবে কেন? আমার তো খুব ভালো লাগছে। হ্যাঁ, আমারও বেশ লাগছে, অনেকদিন পরে গ্রামে এলাম, ফ্রেশ এয়ার, তাই না? হ্যাঁ মামা, আর কত দূর? এই তো চলে আসছি। ওই যে ওই পুকুরটা দেখতেছো না, ওই পুকুরের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, ওই রাস্তা ধরে একটু আগাইলেই বাড়ি। চলো আমরা পাশালে। চাচি, এরা হইতেছে তোমার নাতি নাতনি, তোমার দেখতে আসছে। আমি তোমাকে একটু ছুঁয়ে দেখতে আসছি রানী। কি কইতাছে রে? আমি কি সোনার মানুষ হয়ে গেলাম নাকি? আরে নানি, আমাদের কাছে আপনি তো সোনার মানুষই, তাই না? এটা কি তা করে মামুনারা? এরা তো ঠিকই কয়। যেই মানুষটা এই দেশের স্বাধীনতার জন্য, এই সোনার বাংলার স্বাধীন করার জন্য নিজের একমাত্র সন্তান উৎসর্গ করতে পারে, হ্যাঁ তো সোনার মানুষই চাচ্ছি, হ্যাঁ তো সোনার মানুষই। তারা ভিতরে লো। নানি আসো, বসো। তোরা আমার লাগে এত কিছু আনছস,
আমি কি খাওয়া মতো করে নে নাড়ু খা। নানির হাতে নাড়ু। আজ আমার ভাঙ্গা করে সান্দের আলু উপসায় পড়তেছে। নানি যত যাই বলেন, আপনার বাড়িটা কিন্তু বেশ গোছানো পরিচ্ছন্ন, একদম ছবির মতো, তাই না? এই বাড়িতে একটা মুগ্ধতা আছে। আমার ভাঙ্গা বাড়ি, তার আবার নানি, তোমার বাড়ি যেমনই হোক না কেন, এই বাড়িতে একটা সোনার মানুষ থাকে, সেই মানুষের আলোতেই বাড়িটা আলোকিত হয়ে থাকে। হইছে নানু হইছে, তোমাকে এত কঠিন কঠিন কথা আমি বুঝি না। তাই তোমরা যে আমার মামুনির লগে আমার বাড়িতে আইছো, আমি বহুত খুশি হয়েছি। চাচি, ওই যে কাদের আসে না? আয়ে তো তাই কাদের রে মাস কানেক দেখি না, আয় নাই। সব সময় কেমন যায় বাপ, সংসারের টানিতে এইরকম। তাই মামুন, তুই তো আর বিয়া শাদি করলি না বাপ। এইটা কি কর চাচি? সবার জীবনে কি সবকিছু হয় চাচি? তাছাড়া দেখো চাচি, এই মুক্তিযুদ্ধের সময় ৭.৫ কোটি বাঙালির মধ্যে প্রত্যেকেই কেউ না কেউ কিছু না কিছু হারাইছে। এই যেমন তুমি হারাইছো তোমার ছেলে নিয়ামতরে, আমি হারাইছি আমার বাপ মা ভাই বোন আর আমার ভালোবাসা। ও মা, কি সুন্দর! নানি, ওইটা কি বাবুই পাখির বাসা? হ্যাঁ, বাবুই পাখির বাসা। আমার নিয়মতের খুব পছন্দের আছে, এই জন্য আমি এটারে রাইখা দিছি। তুমি আমাকে ওইটা দেবে নানি? তুমি নিবা, কি করবা এটা দিয়া? কি করব? সাজিয়ে রাখবো মুক্তিযোদ্ধা স্মৃতিচিহ্ন হিসেবে। এই স্মৃতিগুলোই তো আমাদের মুক্তিযোদ্ধাদেরকে বাঁচিয়ে রাখবে। আমার নিয়ামতে কি মুক্তিযোদ্ধা ছিল মামুন? মামাটা সত্যিই এক বিস্ময়, নিজের মুখে না বললেও বোঝা যায় সে তার ভালোবাসার মানুষকে হারিয়েছে সেই যুদ্ধের সময়। তাই হয়তো তার বিয়ে সংসার এ নিয়ে আগ্রহ নেই, হয়তো মনে মনে অপেক্ষা করছে এখনো একদিন না একদিন সে ফিরে দেখা পাবে তার প্রিয়জন, তার প্রেমিকার। রাহুল যদি আমার জীবন থেকে হারিয়ে যায়, তাহলে কি আমি মামার মতো রাহুলের অপেক্ষায় সারাটা জীবন কাটাতে পারবো? অসম্ভব। আমি কিছুতেই একা একা থাকতে পারবো না। আমার মনে হবে জীবনটাই নষ্ট করে ফেললাম। আমি হয়তো পাখির মুখোশ পরতে ভুলে যাব, ফুলের মুখোশ পরতে ভুলে যাব। মামা, এই, তোমরা আসছো? বসো বসো বসো। মামা, কার ছবি দেখছিলেন? এই যে মামারে কি সব প্রশ্ন করতে হয়, সবকিছু জানতে হয় মামার? ও, তাও ঠিক। সরি সরি মামা। চিন্তা করতেছিলাম বাবা মার কথা। আমার খুব দুঃখ হয় যে আমার বাবা মার কোনো ছবি নাই আমার কাছে। আমার বাবাই তো কৃষক ছিল,
জমি ছিল অল্প। অনেক কষ্ট করে আমার বাবা আমারে কলেজ পর্যন্ত পড়াইছে। তারপর তো যুদ্ধ শুরু হয়ে গেল, আমি যুদ্ধে চলে গেলাম। কয়েক মাস পরে আমি খবর পেলাম যে পাকিস্তানি মিলিটারি আমার বাবারে বাড়ির থেকে ধরে নিয়ে গেছে। খুব অত্যাচার করছিল নাকি আমার বাপরে। তারপর বাবার আর কোনো খোঁজ পাইনি আমরা। আর কিছুদিন পর পাকিস্তানি মিলিটারি আবার গ্রামে আসে, আইসা সারা গ্রামে আগুন জ্বালায় দেয় আর ব্রাশ ফায়ার করে গ্রামবাসীর উপরে। সেই ব্রাশ ফায়ারের গুলিতে আমার মা, ভাই, বোন সব শেষ, সব শেষ হয়ে যায়। এখন আমি কি ভাবি জানো, যদি ছবি আঁকতে পারতাম কি ভালো হইতো। আমি তাহলে আমার বাবা, মা, ভাই, বোন সবার ছবি এঁকে রাখতে পারতাম। আপনি যাকে ভালোবাসতেন তাকে আর খোঁজেননি? যুদ্ধ শেষে যখন আমি দেশে ফিরে আসি, গ্রামে ফিরে আসি, তখন শুনি যে তার অন্যখানে বিয়ে হয়ে গেছে, যে অন্যের সংসারে চলে গেছে তারে আর খুঁজবো কেন। আছি তো, এই তো বেশ ভালোই তো আছি। মামা, আপনি সত্যি ভালো আছেন? আরে আছি রে, আছি, অনেক ভালো আছি। আপনার মুখোশটা আমাকে কবে দিবেন? আমি আপনার মতো সাহসী হতে চাই। মামা, আমারও কিন্তু একটা আবদার আছে। তাই নাকি? হ্যাঁ, বইলা ফেলাও, নির্ভয়ে বইলা ফেলাও। আপনি আপনার একটা স্মৃতিচিহ্ন আমাকে দিবেন। হ্যাঁ, হ্যাঁ, যেটা আমি সারা জীবন যত্ন করে রেখে দিব। আপনার এই স্মৃতি আপনার কথা, মুক্তিযুদ্ধের কথা মনে করিয়ে দিবে। স্মৃতিচিহ্ন। আচ্ছা ঠিক আছে, তোমার আমি দুইটা জিনিস দেখাই, আমার খুব প্রিয় জিনিস। এই যে, এটা কি বলো? মামা ধরো। ধরো। এটা কাশি, কাশি। কাশি। এটা দিয়ে ধান কাটে। আচ্ছা। ওই যে বলছিলাম আমার বাবা কৃষক, হ্যাঁ। এই কাশি দিয়ে আমার বাবার ধান কাটতো। আর এই যে দেখতেছো এটা, এই কপিটা, এটা আমার মায়ের কপি। দেশ স্বাধীন করে যখন আমি আমাদের গ্রামে ওই ভাঙ্গাচোরা বাড়িটা ফেরত আসি, মন খারাপ করে একলা দাঁড়ায় আছি, হঠাৎ আমার এক দুঃসম্পর্কের চাচি আসে। আমার ডাইকা এই কাশি আর কুপিটা আমার হাতে দিয়া কয় যে বহু কষ্ট কইরা আমার বাপ মায়ের এই স্মৃতি দুইটা সে বাঁচায় রাখছে। আমার হাতে তুলে দেওয়ার পর থেকে আজ পর্যন্ত এই দুইটা জিনিস আমার কাছে আছে, আমার খুব প্রিয় দুইটা জিনিস। লোপা, নাও, তোমারে আমি আমার মায়ের কুপিটাই দিলাম। এটা না সব সময় জ্বালায় রেখো। ওহ, খুব কষ্ট হচ্ছে। তুই তো আমার কোনো কথাই শুনিস না ভাই। দাঁড়া, আজই তোকে আমি হসপিটালে নিয়ে যাব। এই বুলেট আমি তোর শরীর থেকে বের করেই ছাড়বো। এই রাখো, তুমি যদি এরকম করো আমি কিন্তু আজ রাতের গাড়িতে চলে যাব। কি বলছিস? কি হয়েছে মা? কি আর হবে, পায়ের ব্যথাটা আবার বেড়েছে। তোর মামা তো আমার কোনো কথাই শুনে না। এই বুলেটটাও শরীরের ভেতর থাকলেই তার আনন্দ। না রে মা, তেমন কিছুই হয়নি, গ্রামে হাঁটাহাঁটি করি তো তাই ব্যথাটা একটু বেড়েছে, এই আর কি। সেটা আমি ভালোই বুঝলাম, কিন্তু মামা শোনো, তুমি যে কারুর কথা শোনো না সেটাও কিন্তু সত্যি। মার কাছে তো আমি শুনেছি ছোটবেলা থেকেই তুমি ছিলে প্রচণ্ড দুরন্ত আর চঞ্চল, কোনোদিনই কারো কথা শুনতে চাওনি। শোনো মামা, আজকে তোমার এই মেয়ের কথা কিন্তু তোমাকে শুনতেই হবে। শুনছি তো, বল। মামা জানি স্মৃতি মানেই হচ্ছে সুখের, কিন্তু তারপরেও তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, তুমি কিন্তু আমাকে মানা করতে পারবে না।
একটা কেন, যে কটা তোর ইচ্ছে সেই কটাই তুই চা। দেখ বেলাল, ওকে বেশি লাইক দিস না কিন্তু। বল তুই কি চাস? তোমার এই বুলেটটা মামা। এই বুলেটটা? মামা, তুমি অপারেশন করে তোমার এই বুলেটটা বের করে ফেলো। আমি ঠিক করেছি মুক্তিযোদ্ধাদের একটা করে স্মৃতিচিহ্ন নিয়ে একটা জাদুঘর করব, আমার জাদুঘর। আর সেই জাদুঘরে তোমার এই বুলেটটা আমি রেখে দেব। কিন্তু মা, আমার মৃত্যুর আগে তো আমি এই বুলেটটা বের করব না। আমি মারা যাওয়ার পর তুই এই বুলেটটা নিস। না মামা, তোমার এই বুলেটটা আমাকে দিতেই হবে। আমি আমার বয়সী ছেলে মেয়েদেরকে আমার জাদুঘরে এনে বলবো, দেখো এই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। কিরে, খবর কি? কিছু বলবা? বইলা ভালো। কি বলতে এত দ্বিধা কিসের? বলো বলো বলো, নির্ভয় বইলা ফেলো। মামা, হুম, আপনার একটু সাহায্য দরকার। আমার সাহায্য? জি মামা। কি বিষয়ে? বিষয়টা হচ্ছে, বাবা আমাকে হায়ার স্টাডির জন্য বিদেশ পাঠাতে চান। তো এটা তো খুব ভালো খবর। হ্যাঁ, তো তো বিষয়টা হচ্ছে, লোপাকে তো আমি, জি লোপাকে? জি, তাই নাকি? ভালো খবর তো। থ্যাংক ইউ। ভালো ভালো। তো এখন বিষয়টা হচ্ছে যে বাবা মাকে আপনি একটু যদি মানে আমাদের বাসায় গিয়ে আমারে বলে আসতে হবে, রাজি করে দিতে হবে। মানে ঘটকালির কাজটা আমারে করতে হবে। হ্যাঁ, আচ্ছা করলাম। বাইক না যখন হইছো, তাহলে তো এইটুকু আমার করতে হবে। করুন। থ্যাংক ইউ মামা। মা, মা, মা বসো, দেখলে বসো। মা, কি কইলা? তুমি যুদ্ধে যাইতেছো? দেশের এমন কঠিন সময়ে আমি তো আর ঘরে বসে থাকতে পারি না। আমগো যদি আর দেখা না হয়, যদি আব্বার বদলি হয়ে যায় তখন? আমি তোমারে ঠিক খুঁজে জানি, আর এরকম ছোট একটা দেশে তোমার খুঁজে বের করার কোনো কঠিন কাজ? আর যদি? আর যদি কি? যদি ফিরে না আসি, যুদ্ধে শহীদ হয়ে যাই, এরকম সম্ভাবনা শতভাগ। শুধু আমার ভুলে যাও না, আর কিছুই চাই না। ও হইতেছে লোপা। রাহুল লোপারে ভালোবাসে। আমি চাই না আমাদের ছেলে মেয়েদের ভালোবাসা অন্য কোনো যুদ্ধ খেয়ে দেখ।